সংসার নবম পর্ব। শর্ট গ্রে ব্রাউন ওয়ান শোল্ডার ড্রেস, গোল্ডেন হাইলাইট করা চুল, স্মোকি আইস, নুড লিপস, বাঁ হাতের অনামিকায় একটা বড়সড় ডায়মন্ড রিং, ডান হাতে স্লিক অথচ অ্যাট্রাকটিভ ব্রেসলেট। ব্রাউন স্টিলেটো পরে পায়েল যখন ড্রেসিং রুমের বাইরে এলো, সেদিকে তাকিয়ে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল কনিষ্ক। এত সুন্দর কবে হলো পায়েল? সে তো নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে। মনে মনে আর একবার নিজের পছন্দের তারিফ করল কনিষ্ক আগরওয়াল। ভুল সে করেনি। মিস্টার ব্রাউনের অবস্থা যে কী হতে পারে ভেবেই হাসতে লাগলো একা একা। হাসছো যে? আমায় সুন্দর লাগছে না বুঝি? ন্যাকা ন্যাকা স্বরে বলে উঠল পায়েল। সুন্দরী, তোমায় যে কী লাগছে তুমি নিজেই জানো না। মনে হচ্ছে পার্টি ছেড়ে তোমার সঙ্গে একান্ত সময় কাটায়। কিন্তু ডিলটা বলেই সতর্ক হয় কনিষ্ক। এগিয়ে এসে পায়েলের অধরে এঁকে দিল চুম্বন। ফোনটা বাজছে, সুর তরঙ্গে বাহার তুলে। ঈষৎেতে মোবাইল হাতে নিল পায়েল। সুহানি কলিং। কিরে, তোরা মিয়ে বিবি তৈরি তো? হোটেলের লবিতে আমি অপেক্ষা করছি। ব্রাউন স্টোন সেটিং ক্লাচ ধরা হাতটাই প্রথমে চোখে পড়ল সুহানির। তারপর লিফট থেকে সে পায়েলকে বেরোতে দেখল। থমকে গেল সে। এত সুন্দর কবে হলো পায়েল? কিভাবে এত সুন্দর লাগতে পারে তাকে? সত্যি মেয়েটা সাজতে জানে বটে। সেই জন্যই বুঝি এত চেষ্টা করেও সে কনিষ্কের মন পায় না। পার্টিতে ঢুকতে একটা আগ্রহী হাত হ্যান্ডশেকের জন্য এগিয়ে এলো। হেই গ্রেসফুল ইয়াং লেডি, আই এম মিস্টার ব্রাউন। এই পার্টি আমি থ্রো করেছি আপনার অনারে। মনে হয় আয়োজন তোমার ভালোই লাগবে। পায়েলের সঙ্গে কথা শেষে মিস্টার ব্রাউন এগিয়ে যায় সুহানির দিকে। হেসে বলেন, হ্যালো ইয়াং লেডি, প্লিজ কাম। কিন্তু তখনও মিস্টার ব্রাউনের চোখ জোড়া আটকে পায়েলের দিকে। ভালোই বুঝতে পারে সুহানি। পার্টিতে ঢুকতেই পুরো পার্টির আকর্ষণ নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে পায়েল। ভেতরে ভেতরে অসম্ভব রাগ হতে থাকে, কিন্তু সে মুখে প্রকাশ করে না। বিজনেসের মূল মন্ত্র হলো সব সময় দৌড়ে চলা না, দরকারে ধীরে সুস্থে এগোও। স্লো বাট স্টেডি উইন দ্য রেস। নিজের জীবনের ক্ষেত্রেও এই মন্ত্রে বিশ্বাস করে সুহানি। তাই সে হাসি মুখে এগিয়ে যায় বাকি গেস্টদের দিকে। মামুলি কয়েকটা কথা বলে কয়েকজনকে গ্রিট করে একটা ড্রিঙ্ক হাতে বার টুলে বসে সুহানি। পুরো পার্টিটাই কেমন অর্থহীন মনে হয় তার কাছে। কেন কেন বারবার জিতে যাবে পায়েল? এমন কি আছে ওই মেয়ের মধ্যে? মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে বই তো কিছু নয়। সেখানে সুহানের ফ্যামিলি বিজনেস, বাবার দেদার অর্থ সম্পদ, তার উপর সে রূপসীও বটে। নিয়মিত পার্লার ভিজিট করে বলে চুল ও ত্বক ঝাঁ চকচকে। পায়েল অবশ্য নিজের কম যত্ন নেয় না, তবুও সুহানি পায়েলের চেয়ে কোনো অংশে কম। তাও না সে কনিষ্ককে পেল, আর না আজকের পার্টির মুখ্য আকর্ষণ হয়ে উঠতে পারল। চোখ ভরা রাগ নিয়ে তাকিয়ে দেখল সে কনিষ্কের বক্ষ লগ্না হয়ে হাই হিলে ছন্দ তুলে পার্টিতে নাচছে পায়েল। হঠাৎই ডান্স ফ্লোরে এসে দাঁড়ালেন মিস্টার ব্রাউন। নম্রভাবে নাচার সঙ্গিনী হতে অনুরোধ করলেন পায়েলকে। ঝকঝকে হাসিতে তাকে আপ্যায়ন করল পায়েল। সুঠাম ছন্দে নাচছে দুই অসমবয়সী নারী পুরুষ। সেই দিকে তাকে আড়ষ্ট পায়ে কনিষ্ক এগিয়ে এলো সুহানির দিকে। কি ব্যাপার, আজ দেখছি নাচে একদম মন নেই, একা একা বসে কেবল ড্রিঙ্ক করছো? বিদ্রুপ মাখা হাসি হাসল সুহানি। যাক,
শেষ পর্যন্ত তাহলে আমার কথাও মনে পড়লো। ভালো লাগছে দেখে। আমি তো ভেবেছিলাম পার্টিতে আমি আছি সে কথা তুমি ভুলেই গেছো। কনিষ্ক আগরওয়াল কিছু ভোলে না ম্যাডাম। তাহলে এত কম বয়সে আগরওয়াল টেক্সটাইলকে দাঁড় করাতে পারত না। আর না ইন্টারন্যাশনাল মার্কেটে কর্তা ব্যক্তিরা বিজনেসের কোলাবোরেশনের জন্য অ্যাপ্রোচ করত। না তোমার শু বিজনেস ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের অংশ হতো। পায়েল সবটা না জানলেও তুমিও তো জানো এই দুটো কোলাবোরেশনের পেছনে আসলে কার হাত রয়েছে। নাচের ফাঁকে মিস্টার ব্রাউন কানে কানে বললেন, আপনি কি জানেন ম্যাডাম, আপনি ড্যাম গর্জাস। অনেক ইন্ডিয়ান উমেন দেখেছি জীবনে, বাট ইউ আর টোটালি ডিফারেন্ট। ফ্লার্ট করছেন আমার সঙ্গে? তা কমপ্লিমেন্ট পেতে আমার ভালোই লাগে। মুক্ত ঝরানো হাসি হাসলো পায়েল। ডিলটা কনিষ্কের কোম্পানি আগরওয়াল টেক্সটাইল পাবে তো? সেটা তো আপনার উপর নির্ভর করছে ম্যাডাম। আপনি চাইলেই হবে। আগেই বলেছি ইউ আর ড্যাম গর্জাস। অন্তত একটা ড্রিঙ্ক তো করতে হবে আমার সঙ্গে, দেন ডিল। কত টাকার মুনাফা হবে বছরে জানেন নিশ্চয়ই? হাসলো পায়েল। কন্টিনেন্ট ট্যুরের খরচ খরচা উঠেও অনেকটা থাকবে নিশ্চয়ই। ডোন্ট মাইন্ড, জাস্ট জোকিং। এক্স্যাক্ট ফিগারটা না জানলেও অ্যামাউন্টটা বেশ বড়সড়ই হবে। নইলে আমার হাজব্যান্ড কখনোই এত ছোট ড্রেস অ্যালাউ করতেন না। কি বুঝলেন মিস্টার ব্রাউন? ভ্রু নাচালো পায়েল। লেটস হ্যাভ আ ড্রিঙ্ক। আপনার মতো বুদ্ধিমতী মেয়ে আগে দেখিনি, সিরিয়াসলি বলছি। নট করলেন মিস্টার ব্রাউন। বিউটি উইথ ব্রেন আর রেয়ার কম্বিনেশন, তার সঙ্গে আবার দুর্দান্ত সেন্স অফ হিউমার। কথা বলতে বলতে ড্রিঙ্ক শেষ হয়ে গিয়েছিল। কর্মমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন মিস্টার ব্রাউন। ভবিষ্যতে আরও বিশদ আলাপে ইচ্ছা রইল। সাদা বাথরোব জড়ানো পায়েল কনিষ্কের দিকে তাকিয়ে হাসল। তাহলে আজকে ডিল ফাইনাল হলো? মিস্টার ব্রাউন ভবিষ্যতে নিশ্চয়ই তোমার সঙ্গে যৌথভাবে প্রজেক্টের কাজ এগিয়ে নিয়ে যেতে চাইবেন। ডিল তো আগেই। চোখ সরু করে পায়েলের দিকে তাকালো কনিষ্ক। হ্যাঁ, মিস্টার ব্রাউন ফাইনাল অ্যাপ্রুভাল দিয়েছেন। মেলও এসে গেছে, চেক করে নিয়েছি। কিন্তু তুমি কিভাবে? মিস্টার ব্রাউন কিছু বলেছেন তোমায়? বলেছেন তো, বিউটি উইথ ব্রেন আর রেয়ার কম্বিনেশন। কথাটা মনে রাখলে ভালো হবে মিস্টার কনিষ্ক আগরওয়াল। তোমাকে পাগলের মতো ভালোবাসি বটে, কিন্তু বোকা নই। এরপর থেকে আমার উপর জোর গলায় কথা বলার আগে ব্যাপারটা মনে রেখো। আমি যেমন ডিল অ্যাপ্রুভ করাতে পারি, তেমন ক্যান্সেলও। ঠোঁটের কোণে হাসলো পায়েল। কাল কিন্তু সুইজারল্যান্ড যাচ্ছি দুজনে। সমরেশ কিছু বলার আগেই অর্কদ্যুতি মৃদু অথচ গম্ভীর স্বরে বলে উঠলেন, আগে বাড়ির ভেতরে ঢোকো সুজয়। চারপাশের লোক জানিয়ে লাভ নেই। ভেতরে ঢুকে রাগ করার অনেক সময় পাবে। আগে জানো কেন তোমার বাবা কিংবা আমি অনেক চেয়েও তোমায় কিচ্ছুটি বলতে পারিনি। তোমার মায়ের কঠোর বারণ ছিল। দরজা বন্ধ করে চমকে ওঠার ভঙ্গিতে সুজয় বলল, স্ট্রেঞ্জ। মা বারণ করেছিল? কেন? এর আগেও একবার তোমার মায়ের অসুস্থতার জন্য তোমাদের হানিমুন ট্রিপ ক্যান্সেল করতে হয়েছিল। এই নিয়ে ভেতরে ভেতরে সে মর্মে মর্মে মরেছিল। কিছুতেই চাইনি হুট করে অ্যারেঞ্জ করা এই ট্রিপটাও তোমরা টেনশনে কাটাও বা মাঝপথে ছেড়ে পরমার অসুখের জন্য বাড়ি ফিরে আসতে বাধ্য হও। তাছাড়া অসুবিধে তো কিছু হয়নি। আমরা দুই বুড়ো তো ছিলাম একসঙ্গে, দিব্যি সব সামলে নিয়েছি। তাছাড়া আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান তোমার অর্ণব কাকুও তো হসপিটালেই ছিলেন। তাহলে আর কিসের অসুবিধা? যাও ঘরে গিয়ে দেখো তোমার মা একদম ওকে। পুরো দেখভাল আমার পক্ষে সম্ভব নয়, তাই দুজন নার্স রেখেছি। গলা নামিয়ে সমরেশ বললেন, শুধু একটা ব্যাপারই সতর্ক থাকতে হবে, তোমার মা যেন কোনো রকম স্ট্রেস না নেয়। আমার মনে থাকবে।
বলে উঠল সুজয়। অপু আলতো করে ঘাড় নাড়ল। একটু থেমে সুজয় বলল, পায়েলকে খবর দেওয়া হয়েছে? তোমার আদরের বোন এখন বিদেশে, কানিষ্কের সঙ্গে হানিমুন এনজয় করছে। ফোন করার সময় আছে তার? সমরেশের গলার স্বরে বিরক্তির ছোঁয়া। অথচ এই মেয়েকে নিয়ে ভেবে ভেবে তোমার মা অসুখ বাঁধিয়ে বসলেন, আর ঝামেলা নিতে হচ্ছে আমাকে। তোমার কি মনে হয় সুজয়, এই অবস্থায় পরমা ফোন করে তার আদরের মেয়েকে নিজের অসুখের কথা বলবে? তাছাড়া আমিও চাই না এই সময় পায়েলের সঙ্গে পরমার কথা হোক। কোত্থেকে কি না কি বলে বসবে আর একটা বিপদ ঘটাবে। এমন সময় ভেতর থেকে পরমার উচ্ছ্বাসিত গলা ভেসে এলো, তুমি তাড়াতাড়ি ভেতরের ঘরে এসো, জামাই কথা বলবে, ফোনে অপেক্ষা করছে। বিয়ে হয়েছে তাও তো বেশ কদিন হলো, এর মধ্যে একদিনও কনিষ্ক যেচে তাদের ফোন করেনি। দু একবার যেটুকু কথা হয়েছে তাও দায়সারা, বলতে হয় তাই বলা। সমরেশ বুঝে নিয়েছেন কনিষ্ক তাদের পরিবারকে পছন্দ করে না। সময় বুঝে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন। মেয়ে ভালো থাকলেই হলো, এখানেই মা বাপের শান্তি। এমনিতেও তাদের এখন বানপ্রস্থে যাওয়ার বয়স, নির্মোহভাবে সব কিছু দেখার বয়স। সেখানে কে পছন্দ করলো কি করলো না তাতে কি বা যায় আসে। নরম সুরে কনিষ্ক বলল, ভালো আছেন তো আঙ্কেল? সমরেশ শুনতে পেলেন পাশ থেকে পায়েল বলছে, আঙ্কেল কিসের? বিয়ে হয়ে গেছে আমাদের, এবার থেকে বাবা বলো। মনে মনে হাসলেন তিনি। ট্রেনিং শুরু হয়ে গেছে। আন্টির না মানে মায়ের সঙ্গে কথা হলো বাবা, আড়ষ্ট স্বরে বলল কনিষ্ক। আমরা পরশু ফিরছি, ফিরেই আপনাদের সঙ্গে দেখা করতে যাব। তুমি আঙ্কেলে কমফোর্টেবল ফিল করলে তাই বলো, জোর করে বাবা বলার দরকার নেই। ওপাশে একটা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলেন সমরেশ। জামাইয়ের হাত থেকে ফোনটা নিয়ে পায়েল বলে উঠল, এখন একবার বৌদির সঙ্গে কথা বলা যাবে? ফোনটা একটু বৌদিকে দাও না। বৌদির নম্বর তো তোর অজানা নয়, কথা বলতে হলে বৌদির নাম্বারে ফোন করে কথা বল, অসুবিধা কিসের? অবশ্য তুই বিয়ের পর থেকে অপুর সঙ্গে যা যা আচরণ করেছিস, তারপর যেচে কথা বলাটা তোর পক্ষে। উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন সমরেশ। আজ অপুর বাবা অর্কদ্যুতিবাবু না থাকলে। পরমার ইশারায় মাঝপথে থেমে যান তিনি। বৌদির বাবার আবার কি করলেন? আর না থাকলে মানে? ও প্রান্ত থেকে বলে উঠল পায়েল, কিছু না, আমার খবর শুনতে দেরি হয়ে যাচ্ছে, নে তোর মায়ের সঙ্গে কথা বল। পরমার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বিরক্ত মুখে ঘর ছেড়ে বেরিয়ে যান সমরেশ। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেও বিশ্বাস করতে পারছিল না অপু, যে পায়েল যেচে তাকে ফোন করছে। পায়েল নামটা তার হৃদয়ের গভীরে প্রথিত হয়ে আছে। নামটা কোথাও ভেসে উঠলে অনেক যন্ত্রণা, বঞ্চনার ইতিহাস মনে পড়ে যায়। তার সহজ স্বাচ্ছন্দ্য জীবনে অকারণ জটিলতা তৈরিতে পায়েলের যথেষ্ট ভূমিকা রয়েছে। তবু মন থেকে সে কিছুতেই চাইতে পারে না পায়েল কষ্ট পাক। নরম গলায় বলল, বলো পায়েল, কেমন আছো? হানিমুন কেমন এনজয় করছো? ও প্রান্ত স্তব্ধ। মনে মনে ভাবল অপু, পায়েল নিশ্চয়ই নিজকৃত অন্যায়ের কথা মনে পড়ছে। খুব ভালো করেই জানে অপু, এবারে অসুখটা যথার্থ হলেও আগের বারের পরমার অসুখটা কেবলই ভান ছিল। পায়েলের পরামর্শে ছেলের বউয়ের হানিমুন ক্যান্সেল করিয়েছিল কেবল সংসারে নিজের আধিপত্য বজায় রাখতে। তাই হয়তো এবার বিবেকের দংশনে ভুগছে। খানিক বাদে স্তব্ধতা ভেঙে পায়েল বলে ওঠে, ভালো আছি, আমরা পরশু ইন্ডিয়া ফিরছি। তোমার আর আমার জন্য ম্যাচিং সুইস ঘড়ি কিনেছি, ছবি পাঠাচ্ছি, দেখো তো পছন্দ হয় কি না।
তো অপুই। পাশ থেকে সুজয়ও পায়েলের কথা শুনে চমকে উঠেছে। মনে মনে ভাবল, অপু সে কি ঠিক শুনেছে? পায়েল তাকে যেচে উপহার দিতে চায়, তাও আবার সমমূল্যের, একই রকম ডিজাইনের। হঠাৎ অপুর মতো অর্বাচীনকে এ দয়া কেন? সামান্য থেমে অপু বলল, দেশি ঘড়িতেই আমার কাজ চলে যায়, সুইস মেড ঘড়ি লাগবে না ভাই। তোমরা ভালোই ভালোই ফিরে এসো, এই প্রার্থনা করি। আমার দেওয়া ঘড়িতে তোমায় পড়তেই হবে বৌদি ভাই। এবার থেকে মাঝে মধ্যে আমরা একসঙ্গে হ্যাং আউট করবো যে, একই রকম পোশাক আর ঘড়ি পরে। সে কি ঠিক শুনছে? পায়েল তার সঙ্গে হ্যাং আউট করতে চায়? অপুর কেন জানি কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। নিজেকে একবার চিমটি কেটে দেখবে। বিদেশ ভ্রমণ কি পায়েলকে অতিরিক্ত উদার করে দিল, নাকি এসবের পেছনে অন্য কোনো গল্প আছে? কনিষ্কের কাছে নিজেকে উদার প্রমাণ করতে চায়, নাকি আরও গভীর কিছু? কেন অপুর মন বারবার বলছে, যা দেখাচ্ছে তা নয়, গল্প একটা আছে, আর গল্পটা মোটেও সহজ নয়। পায়েল যে শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরেছে, এর জন্য আমি সত্যি খুব খুশি। আমি তো এটাই চেয়েছিলাম, তোমরা ননদ বৌদি কম, বন্ধু হবে বেশি, একসঙ্গে ঘুরবে, বেড়াবে, শপিং করবে, আমার চাপ খানিকটা কমবে। পরিহাসের সুরে বলল সুজয়। তা বলে ভুলের মাসুল কিনা ব্র্যান্ডেড সুইস ওয়াচ? ভাবা যায়? আমি হলে কখনো দিতাম না। তাছাড়া তুমি যা ভালো মানুষ, দুটো সুইস চকলেট পেলেও খুশি হয়ে যেতে। খামোখা এত টাকা কোনো বোকাই খরচ করে। নিজের কিপটেমির পরিচয়টা সবার সামনে না হয় নাই দিলে। কেরালায় একটা সুভেনির কিনতে চাইলুম, অনেক দাম বলে পাশ কাটালে। তোমায় আমার চেনা আছে। ছন্দরাগে বালিশ তুলল অপু। গভীর রাত, ঘুমিয়ে পড়েছে চারপাশ। অঘরে ঘুমাচ্ছে পায়েল। পা টিপে টিপে বিছনা ছেড়ে উঠল কনিষ্ক। ব্যালকনিতে গিয়ে চাপা স্বরে পড়ল, ডিল ফাইনাল হয়ে গেছে ড্যাড। কিন্তু পায়েলকে যতটা সোজা সরল ভেবেছিলাম, গল্প ততটাও সোজা নয়। অনেকটাই বুঝে নিয়েছে ডিলের নেপথ্যে কে। মিস্টার ব্রাউন পায়েলের গুণমুগ্ধ। এবার থেকে আমাদের একটু নরমভাবে এগোতে হবে। কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছ। নিজেদের চেনা ফ্ল্যাটে ঢুকে চমকে গেল পায়েল। সারা ফ্ল্যাটে ওষুধের গন্ধ ছড়িয়ে। বিছানায় মা বালিশ ঠেস দিয়ে বসে। বৌদি চামচে করে গরম স্যুপ কাহিয়ে দিচ্ছে। মা যথারীতি ওই ছোট ছোট চিকেন কুচি দেওয়া স্বাদহীন বস্তুটি খেতে আপত্তি জানাচ্ছে। বৌদি ভাই ভীষণ সুন্দর করে ভোলাচ্ছে আর আস্তে আস্তে চামচে করে মুখে তুলে দিচ্ছে। সব মিলিয়ে ভীষণ সুন্দর এক পারিবারিক দৃশ্য ছবি। পায়েলের চোখে জল এলো। এমন ভালোবাসার শরিক সে কখনো হতে পারল না। হতে পারল না নিজের দোষে। কেবল অকারণেই বৌদি ভাইকে ঈর্ষা করে গেল। জীবনে যখন জটিলতা হানা দিল, তখন বুঝল দিন শেষে ঈর্ষা নয়, ভালোবাসায় বাঁচে। বউয়ের তাড়নায় পড়ে শ্বশুরবাড়ি এসেছে বটে, কিন্তু কনিষ্ক মুখে বিন্দু মাত্র হাসি নেই। পরিষ্কার বুঝতে পারছেন সমরেশ খানিকটা জোর করেই পায়েল তাকে এখানে ধরে এনেছে, কিন্তু জামাই মানুষ বলে কথা, তাই বাড়িতে এসেছে। আদর আপ্যায়ন না করলে খারাপ দেখায়। সামান্য হেসে বললেন সমরেশ, বুঝতেই পারছ বাড়িতে রোগী, সব কিছু হয়তো মনোমতো হবে না, একটু মানিয়ে গুছিয়ে নিও। পরমাকে খাওয়ানোর ফাঁকেই অপু এসে শরবত, মিষ্টি, কেক, লাড্ডু, ড্রাই ফ্রুটস রেখে গেছে। অনলাইন ফুড অ্যাপের এই সুবিধা চাইলেই সব কিছু হাতের মুঠোয় পাওয়া যায়। আপনি অন্তত আমাদের একটা খবর দিতে পারতেন, গম্ভীর মুখে বলল কনিষ্ক। নাম্বার তো ছিল আপনার কাছে। আমরা দেশের বাইরে ছিলাম না হয়, কিন্তু আমাদের বাড়িতেও তো কোনো খবর দেননি। ড্যাড ফোনে দুঃখ করছিলেন।
তোমরা না হয় দেশে ছিলে না, কিন্তু আমরা তো ছিলাম, আমাদের পরিবার তো ছিল। যত যাই হোক, সম্বন্ধী বলে কথা, বিপদের দিনে আমাদেরও তো একটা দায়িত্ব আছে। একটু থেমে অস্বাভাবিক গম্ভীর সুরে বলল সে, ছেলের শ্বশুরবাড়িতে তো ঠিকই খবর দিয়েছিলেন। জামাই বলে এতক্ষণ সহ্য করছিলেন, কিন্তু কতক্ষণই বা অমন বেধানো কথা সহ্য করা যায়। বিয়ের সময় থেকেই এদের পরিবার কারণে অকারণে তাদের পরিবারের লোকজনকে অপদস্থ করে এসেছে। এখন তার বাড়িতে বসেও জামাই নিজে একই কাজই করে চলছে। গম্ভীর মুখে বলে উঠলেন সমরেশ, দেখো কনিষ্ক, তোমার বোধহয় ভুল হচ্ছে। অপু অর্থাৎ বৌমার বাবা মানে আমার সম্বন্ধী একই কমপ্লেক্সে থাকেন। তাকে কষ্ট করে খবর দিতে হয়নি, তিনি নিজেই খবর পেয়ে হাসপাতালে চলে গেছেন। ওই মুহূর্তে খবর দেওয়ার মতো মনের অবস্থা আমার ছিল না, কারোরই থাকে না। সেটা তোমার বাবা না বুঝলেও তোমার অন্তত বোঝা উচিত। তোমাকে আমি বুদ্ধিমান বলেই মনে করি। বারবার আমাকে পরমা তোমাদের কিছু জানাতে নিষেধ করেছিল। আমি চাইনি সেই অসুস্থতার মুহূর্তে সে কোনোভাবে উত্তেজিত হয়ে উঠুক। বাধ্য হয়ে তোমাদের কাউকে কিছু জানাতে পারিনি। সরু চোখে সমরেশকে মাপল কনিষ্ক। কিছু একটা বোঝার চেষ্টা করত বোধ হয়। পরক্ষণে গম্ভীর মুখে বলল, কিন্তু নিজের ছেলে বউকে খবরটা ঠিকই দিয়েছিলেন, তাই তো আঙ্কেল? আমি কাউকেই কোনো খবর দিইনি। উত্তেজিত সমরেশ থাকতে না পারে বলে উঠলেন, কেরালা থেকে ফেরার পরই ওরা মায়ের অসুস্থতার খবর পেয়েছে। এই তো বৌমার বাবা এসেছেন, ওকেই জিজ্ঞেস করো না, উনি তো আর তোমাকে মিথ্যা বলবেন না। সত্যবাদী যুধিষ্ঠির একেবারে, বিড়বিড় করল কনিষ্ক। তুমি শান্ত হও সমরেশ, এখনকার ছেলে মেয়ে ওরা। যতই যাই হোক, শাশুড়ির এত অসুস্থ অথচ কোনো রকম খবর পায়নি, তাই হয়তো উত্তেজিত হয়ে পড়েছে। কিন্তু তুমি তো একজন ম্যাচিওর মানুষ, তোমার কি অমন উত্তেজিত হওয়া মানায়? তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সব কিছু কে সামলাবে শুনি? কেন, পরমার যোগ্য ছেলে রয়েছে, জামাই রয়েছে, প্রত্যেকেই সুযোগ পেয়ে আমায় দোষারোপ করছে। এখন আমি না থাকলে নিজেরা সামলাবে, অন্তত জনে জনে এত কৈফিয়ত তো দিতে হবে না। চেঁচামেচি শুনে ভেতর থেকে পায়েল বেরিয়ে এসেছে। বাকিদের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে কেবলমাত্র কনিষ্কের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, অকারণে চেঁচামেচি করো না। ডাক্তারবাবু বারবার সতর্ক করেছেন, মা যেন খামোখা উত্তেজিত না হন। মনে থাকবে কথাটা? আর একটা কথাও না বলে চুপচাপ ভেতরে চলে যায় পায়েল। অবাক চোখে সেই দিকে তাকান সমরেশ। একটু আগে তেড়ে ফুঁড়ে ওঠা জামাই পলকেই কেমন নেতানো মুড়ির মতো মিইয়ে গেছে। হলোটা কি কনিষ্কের? এমনটাও কি সম্ভব? এ কদিনে পায়েল কি এমন করে ফেলল? কনিষ্কের আগের অহংকারী চেহারাটা মনে করে ভেতর ভেতর অবাক হলেন সমরেশ। তার মনে হচ্ছে অগোচরে কিছু একটা জটিল ব্যাপার ঘটে চলেছে। সুইস চকলেট আর চিজের ভ্যারাইটি এনেছি তোমার জন্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা। চিজ দিয়ে একটা সুন্দর কুইজিন রেঁধে খাওয়াতে হবে কিন্তু। একগাল হাসল পায়েল। স্যুপ খাওয়ানো হয়ে গিয়েছিল অপূর্বার। পরমা আরামে চোখ বুজে ফেলেছিলেন দেখে সে উঠতে যাচ্ছিল। পায়েল হাতটা ধরল, নরম সুরে বলে উঠল, সংসার খুব জটিল বৌদি ভাই, আমি জানি। ব্যথাতুর চোখ তুলে পায়েলের দিকে তাকালো অপু। তুমি ভালো আছো তো? ভালো থাকাটা কঠিন জানি, তবু ভালো থাকার চেষ্টা করো। নিজেকে ভালো না রাখতে পারলে যে সংসারকে ভালো রাখা যায় না ভাই। এটা তোমার জন্য। একটা সুন্দর চামড়ার তৈরি বক্স অপুর হাতে ধরিয়ে দিল পায়েল। সেদিন তো আর রিপ্লাই দিলে না, তাই আমার পছন্দই নিয়ে এলাম তোমার জন্য। পড়ো কিন্তু, আর এটা দাদাকে দিও। আমি জানি ওর অপছন্দ হবে না। ভালো থেকো বৌদি ভাই। পড়বে কিন্তু। পড়বো ভাই, নিশ্চয়ই পড়বো। তোমরা দুপুরে এখানে খেয়ে যাবে তো? না বৌদি ভাই, এবার যেতে হবে।
ওখানে সবাই অপেক্ষা করছে, আর দেরি করা যাবে না। তবে আমি আবার আসব মাকে দেখতে। চোখ খুলল পরমা। কখন যেন চোখটা লেগে এসেছিল। মাকে চোখ মেলতে দেখে হাসল পায়েল। রেসিপির কথাটা ভুলে যেও না যেন। আমি কিন্তু অনেক দিন তোমার হাতে খাইনি। ক্লিষ্ট হাসলেন পরমা। দেখে ভালো লাগছে, এই কদিনেই মেয়েটা কি ভীষণ সংসারী হয়ে উঠেছে। মোহিনী দেবী যে নাতির অভ্যর্থনার জন্য গেটে দাঁড়িয়ে থাকবেন স্বপ্নেও তা ভাবেনি পায়েল। অবাক হয়ে দেখল সে। তার প্রতি বিন্দুমাত্র ভ্রূক্ষেপ না করে কনিষ্ককে জড়িয়ে ধরে বললেন মোহিনী দেবী, আগরওয়াল ফ্যামিলির সদস্যরা তোমার সাফল্যে গর্বিত। সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত হোক, তুমি আরও এগিয়ে চলো। নিজের মনেই হাসল পায়েল। মোহিনী দেবী যতই অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট করে তাকে বিপদে ফেলার চেষ্টা করুন না কেন, সে কোনোভাবেই এই ফাঁদে পা দেবে না। মিস্টার ব্রাউনের দৌলতে এই মুহূর্তে কনিষ্ক তার এখতিয়ারে। নিজের ব্যবসা বাড়ানোর জন্য সে কতটা দৃঢ়প্রতিজ্ঞ পায়েল তা জানে। পরিবারের সবাই তার এগেনস্টে গেলেও কনিষ্ক যাবে না কোনোভাবে। মিস্টার ব্রাউনের কয়েক কোটি টাকার ডিল তার হাতিয়ার। এই হাতিয়ারে সে বাজিমাত করবে। ধীরে ধীরে জেনে নেবে আগরওয়ালদের ব্যবসার ঘাত ঘোত। তোমরা অনেক জার্নি করে এসেছো, ফ্রেশ হয়ে লাঞ্চ করে খানিক রেস্ট নিয়ে নাও, জেট ল্যাগ নহলে ভোগাবে, করণবীর আগরওয়াল বললেন। সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে বাকি কথা হবে। ভালো কথা। সুহানি কি তোমাদের সঙ্গে ফিরেছে? সুহানির নাম শুনেই পায়েলের চোয়াল আপনা আপনি শক্ত হয়ে গেল, কিন্তু মুখের চেহারা মনের ভাব প্রকাশ পেল না। আলগা হেসে বলল, আসেনি আঙ্কেল। সুহানি ফোন করে বলল ওর টিম 2 দিন বাদে রিটার্ন করবে। ও প্রেফার করবে ওদের সাথে আসা। টিম মেম্বারদের সঙ্গে গুড টার্মস থাকলে বিজনেস গ্রোথ ভালো হয়। হাসলেন করণবীর আগরওয়াল। বুঝলে বহু, এই জন্যই খানদান বলে। বিজনেস ফ্যামিলির মেয়ে তো, দেখছো কেমন বিজনেসটা ভালো বোঝে। পারতে তুমি এভাবে ভাবতে। এনিওয়ে, একটু আগে তুমি আমাকে আঙ্কেল বলছো, তুমি কি ভুলে গেলে আগরওয়াল পরিবারে তোমার বিয়ে হয়েছে? তুমি এখন এই পরিবারের বহূ। সেই হিসেবে কনিষ্ক ড্যাডি তোমার পাপা নয়তো পিতাজি হবে। আমার বাবাকে বাবা বলে ডাকতে ওর অসুবিধা হয়। হি প্রেফার আঙ্কেল। 2 বাড়ির সম্বোধনটা তো একই রকম হওয়া উচিত। আপনি কি বলেন আঙ্কেল? তুমি ওরকম কথা বলেছ? কনিষ্কের দিকে চোখ তুলে তাকান করণবীর আগরওয়াল। আমার ভুল হয়ে গেছে পাপা, আই এম সরি। ছেলের দিকে আরেকবার তাকিয়ে ভেতরে চলে যান করণবীর আগরওয়াল। তিনি যে আসল ঘটনা জানেন তা কোনোভাবেই বহুকে বুঝতে দেওয়া যাবে না। একবার বুঝতে পারলে বহু কনিষ্কের মতো তাকেও ব্যবহার করার চেষ্টা করবে। বাঙালি মেয়ে, বহু তেজ দিমাগ, কিন্তু করণবীর কোনো মতেই তা হতে দেবেন না। পরিবারের রাশ শক্ত করে ধরে না রাখলে কি হতে পারে তার নমুনা তিনি বহু বছর আগেই দেখেছেন। সেই গভীর অন্ধকার রাত, বাবার সেই চাপা আকুতি, মায়ের দৃঢ়তা, বাগানের কোণে ঘর্মাক্ত তিনি। থাক সেসব কথা, সেসব রাতের অন্ধকারেই চিরকাল চাপা পড়ে থাক। দিনের উজ্জ্বল আলোয় সে অন্ধকার পারিবারিক ইতিহাস তিনি মনে করতে চান না। খাওয়ার টেবিলে পায়েলকে হাসি মুখে পরিবেশন করতে দেখে অবাক হয়ে গেল আদিত্য। এয়ারপোর্টে পায়েলের কান্না ভেজা চোখ দেখে সে ভেবেছিল দুজনের মধ্যে কেটে গেছে তার, ছিঁড়ে গেছে সুর। কিন্তু এখন দেখছে বাণীর ছিন্ন সে তার কোন মোহিনী মায়ায় জুড়ে নিয়েছে। কিন্তু কোথা থেকে ভেসে এলো সেই মোহিনী মায়ার সুর? কি হলো সুহানির? এক মনে মাথা নিচু করে কনিষ্ক ঘি মাখানো চাপাটি চেবোচ্ছে, সঙ্গে মালাই পনির আর লাড্ডু। দেবিকার কাছ থেকে পনিরটা
বড়ই সুন্দর বানাতে শিখেছে পায়েল। ওপর থেকে ক্রিম ছড়িয়ে দিয়ে এত সুন্দর করে গার্নিশ করে, দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও তেমন মোলায়েম, মুখে দিলেই গলে যায় পুরো। অবাক হয়ে আদিত্য ভাবতে থাকে, বিয়ের কদিন হয়েছে মাত্র, এই কদিনেই কি সুন্দর রাঁধতে শিখেছে পায়েল। সেদিন চুরমুর দিতে ঘরে ঢুকেছিল, ভাবা যায় না এত সুন্দর করে ঘরটা গোছানো ছিল। খুঁজে ফের আদিত্য সেই দুরন্ত মেয়েটাকে, যে নাইট ক্লাবে বন্ধুদের সঙ্গে নাচানাচি করত, আঙুলে ধরে লম্বা টানে ধোয়ার রিং। এই পায়েলের সঙ্গে তাকে কিছুতেই আর যেন মেলাতে পারে না আদিত্য। অবাক নয়নে একবার পায়েলের দিকে তাকায়, পরক্ষণেই চোখ নামিয়ে খাবার প্লেটে মনোনিবেশ করে। নরম স্বরে পায়েলের দিকে তাকিয়ে কনিষ্ক বলে ওঠে, মিস্টার ব্রাউনের নাম্বারটা কি তোমার কাছে আছে? উনি বলেছিলেন ইন ফিউচার তোমার সঙ্গে যোগাযোগ করতে চান। আমাদের সঙ্গে ফিউচারেও বিজনেস করতে আগ্রহী বলে মনে হলো। রহস্যময়ী লাগে পায়েলকে। হেসে ওঠে সে। এখন থেকে এত চিন্তা করছো কেন? যোগাযোগ করতে চাইলে করে নেবেন, তাতে ক্ষতি কী? বিজনেস না করলেও আমি জানি বিজনেসের ক্ষেত্রে যত কোলাবোরেশন আসে ততই ভালো। প্রোডাকশন বৃদ্ধি পেলে লাভের পানসিও তত্ত্বরিয়ে স্রোতের অভিমুখে এগিয়ে যাবে। এখনকার মতো তোমার কাজ হয়ে গেছে। একটা কথা মনে রেখো কনি, ইন ফিউচার যদি বিজনেস বাড়াতে চাও মিস্টার ব্রাউনের সঙ্গে, তবে আমার সাহায্য তোমার লাগবে। তোমার প্রিয় বান্ধবী সুহানি নাকি বন্ধুত্বের আড়ালে অন্য কেউ কেউ কিন্তু তোমায় সাহায্য করতে পারবে না। ফিউচারের কথাগুলো মনে রাখলে তোমারই উপকার হবে। মনে মনে হাসে কনিষ্ক। মিস্টার ব্রাউনের কাছ থেকে স্পেশাল ব্যবহার পেয়ে পায়েল নিজেকে কেষ্ট বিষ্টু ভাবতে শুরু করেছে। ভাবছে ওর অঙ্গুলি হেলনে এই আগরওয়াল ফ্যামিলি চলবে। এই আচরণ, এই কর্তৃত্বপূর্ণ ব্যবহার বদলে যাবে কয়েকদিনের মধ্যেই। শুধু একটা সুযোগের অপেক্ষা। সুহানির সঙ্গে এবার দেখা করার দরকার, কিছু কথা আলোচনা করতে হবে। সময়, সব কিছুর জন্য উপযুক্ত সময় দরকার। এখন তুমি হেসে নাও পায়েল, সময় আমারও আছে। কনিষ্ককে চুপ করে থাকতে দেখে বলে উঠল পায়েল, উত্তর দিচ্ছ না যে? কথা শুনে বোবা হয়ে গেলে নাকি? হেসে ওঠে কনিষ্ক, ভাবছিলাম কেন কিছুতেই তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। বিজনেস এক্সপ্যান্ড হোক বা না হোক, তোমায় আমি ভালোবাসি, এটাই সত্য। তুমি আমায় অবিশ্বাস করলেও আমি তোমাকেই সারা জীবন একনিষ্ঠ প্রেমিকের মতো ভালোবেসে যাব। কথা বলতে বলতে সে পায়েলকে কোলে তুলে নিল, ঠোঁটে আঙুল দেখে জড়িয়ে নিল আদরে, ভালোবাসায়। এক জোরালো দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল বাইরে, কিন্তু তা পায়েল বা কনিষ্কের কানে এলো না। তারা তখন আত্মসুখে মগ্ন। পরের দিন দুপুরে দোকানে এলেন করণবীর। সোজা ঢুকে গেলেন কনিষ্কের পার্সোনাল চেম্বারে। ভনিতা না করে গম্ভীর মুখে বলে উঠলেন, বহুকে কন্ট্রোল রাখার কোনো উপায় কি এর মধ্যে ভাবতে পেরেছ? নাকি এভাবে সব চলবে? বাঙালি মেয়ে বড় তেজ। মনে রেখো, আমি সবটা মেনে নিলেও আম্মাজি কিন্তু বাড়ির বহুর বেয়াদবি মানবেন না। আমি চেষ্টা করছি, তুমি জানো ড্যাড, কিন্তু সব সময় কিভাবে সম্ভব বলো? মিস্টার ব্রাউনের কাছে পায়েলের পার্সোনাল নম্বর রয়েছে, আর তুমি ভালো করেই জানো আগরওয়াল টেক্সটাইলের কাছে এই ইন্টারন্যাশনাল ডিলটা কি ভীষণ জরুরি। পায়েল না থাকলে এটা এত সহজে হওয়া পসিবল ছিল না। ট্রাই করছি কিভাবে পায়েলকে আগরওয়ালদের বশে রাখা যায়। হাতে বেশি সময় নেই, বি কেয়ারফুল। পায়েল যেন কোনোভাবেই জানতে না পারে এই ডিলের পুরোটাই আমি জানি। আবেগের বশে কিছু বলে টলে ফেলো না যেন। মনে রাখবে, আমরা আগরওয়ালস, আমরা কখনো কারোর কাছে নত হই না।
অর্কদ্যুতির দিকে তাকালেন সমরেশ। এজন্য এই পরিবারে আমি মেয়ে বিয়ে দিতে চাইনি। মেয়েটা জেদ করলো, তাই এক প্রকার বাধ্য হয়ে। আসলে কি জানেন তো, আমাদের দুই পরিবারের মধ্যে কোনো রকম মিল নেই, না আর্থিক না সামাজিক। মন খারাপ করবেন না, পরিস্থিতি বদলাতে বেশি সময় লাগে না। বন্ধুর পিঠে সহানুভূতির হাত রাখলেন অর্কদ্যুতি। হাতটা আবেগ ভরে জড়িয়ে নেন সমরেশ। বিপদের দিনে বেয়াই থেকে তাদের বন্ধুত্বে উত্তরণ ঘটেছে। ঘড়িটা পরে হাতখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখল সুজয়। চওড়া ডায়েলখানা বেশ মানিয়েছে তাকে। হেসে তাকালো অপুর দিকে। সেই চাউনিতে গর্বের স্পষ্ট ঝলক। বোনটা আমার একটু বাচাল হলেও এটা তো মানবে, ও বিশাল ভালো মনের মানুষ, আর রুচিটাও যথেষ্ট উঁচু দরের। চলবে।